ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। নদীর পাড়ের কাঁচা রাস্তা কাদায় মাখামাখি। দূরে নদীর পানি ধোঁয়াটে কুয়াশার মতো। নদীর পাশের টিনের চালার ছোট্ট এক চায়ের দোকান। দোকানের চাল থেকে টুপটাপ করে পানি পড়ছে। দোকানের ভেতরে হারিকেনের হলুদ আলো টিমটিম করে জ্বলছে। সেই আলোয় রঘু কাকা মাটির চুলায় কেতলি বসিয়ে চা বানাচ্ছেন। দোকানের সামনের বেঞ্চে বসে আছে দুজন গ্রামবাসী, বিমল আর কার্তিক। এই বৃষ্টি আর নদীর শব্দ মিলিয়ে কেমন যেন ভয় ভয় লাগছে। তুই তো সব কিছুতেই ভয় পাস। এই নদীর পাড়ে আমি কত রাত কাটিয়েছি জানিস? কই আমার তো কিছুই হয়নি। সব রাত একরকম হয় না বাবা, কিছু রাত নিজের সাথে নিয়ে আসে ভয়ঙ্কর অভিশাপ। রঘু কাকার কথায় দুজনেই চুপ হয়ে গেল। বাইরে হঠাৎ বাতাসটা একটু জোরে বইতে লাগলো। বাতাসের কারণে দোকানের টিনের চাল কাঁপতে লাগলো ঝনঝন শব্দ করে। রঘু কাকা, এবার তুমিও শুরু করলে তো? তোরা কি জানিস এই দোকানের জায়গাটায় আগে কে ছিল? কি ছিল? অনেক বছর আগে এখানে একটা নৌকা ডুবেছিল। মাঝরাতে ঝড়ের মধ্যে পুরো নৌকা নদীতে তলিয়ে যায়। নৌকাতে যারা ছিল তারা কেউ বাঁচে নাই। তারপর থেকে বৃষ্টির রাতে এই নদীর পাড়ে নাকি ভেজা কাপড় পরা একজন মানুষ হাঁটতে দেখা যায়। সেই দোকানের সামনে এসে দাঁড়ায়, কিন্তু দোকানের ভেতর ঢোকে না। ঠিক তখনই দোকানের বাইরে থেকে কারো হাঁটার শব্দ ভেসে এলো। মনে হচ্ছে কেউ কাদার মধ্যে ধীরে ধীরে হাঁটছে। সবাই আতঙ্কিত হয়ে তাকিয়ে রইল দোকানের বাইরের দিকে। বাইরে দাঁড়িয়ে থাকা ছায়াটা ধীরে ধীরে দোকানের দিকে এগিয়ে আসতে লাগলো। ধীরে ধীরে দোকানের সামনে এসে থামলো একজন মধ্যবয়সী লোক। লোকটার বয়স হবে ৪৫-৫০। বৃষ্টিতে ভেজা শরীর, কাঁধে একখানা কাপড়ের পুটলি, মুখ ভর্তি খোঁচা খোঁচা দাড়ি। লোকটা দোকানের ভেতরে ঢুকে শান্ত গলায় বলল, এক কাপ গরম চা হবে নাকি কাকা? রঘু কাকা যেন একটু স্বস্তির নিঃশ্বাস ফেললেন। মুখের ভীতি কাটিয়ে হাসি মুখে লোকটিকে বললেন, হ্যাঁ হ্যাঁ, আসেন আসেন, বসেন। আমি তো ভাবছিলাম অন্য কিছু। লোকটি শুনে ফেলবে। এই বৃষ্টির রাতে কোথা থেকে আসছেন দাদা? হাটে কাপড় বিক্রি করে ফিরতেছিলাম, কিন্তু নদীর পাড়ে বৃষ্টি বাড়ায় এখানে আশ্রয় নিয়েছি। লোকটির কণ্ঠটা অদ্ভুত শান্ত, কিন্তু তার চোখ দুটো কেমন যেন ক্লান্ত। কিছুক্ষণ সবাই চুপচাপ দোকানের বাইরে নদীর দিকে তাকিয়ে রইল। তারপর লোকটা নিজেই বলল, আপনাদের গল্প শুনতেছিলাম, ভূত টুতের কথা বলছিলেন বুঝি? এই রঘু কাকা ভয় দেখাচ্ছিল। লোকটা ধীরে চায়ে চুমুক দিল। তারপর নিচু গলায় বলল, ভয়ের জিনিস রে শুনে হাসতে নেই। কিছু ঘটনা সত্যি মানুষের জীবনে বদলে দিতে পারে। দোকানের ভেতরটা আবার চুপ হয়ে গেল। আপনার জীবনে এমন কিছু ঘটেছে নাকি? লোকটা কিছুক্ষণ নদীর অন্ধকারের দিকে তাকিয়ে রইল। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, প্রায় 10 বছর আগে সেই রাতটার কথা এখনো ভুলতে পারি নাই। সেই দিন মাল নিয়ে গেছিলাম অনেক দূরের একটা গ্রামে। বিক্রি বটা শেষ হতেই সেদিন অনেক রাত হয়ে যায়। বাইরে তখন ঝিরি ঝিরি বৃষ্টি পড়তেছিল দোকানের টিনের চালের ওপর। বৃষ্টির শব্দটা যেন গল্পের সঙ্গে মিশে যাচ্ছিল। গ্রামটা আমি তেমন ভালোভাবে চিনতাম না, ভাবলাম শর্টকাট রাস্তা দিয়ে ফিরি, কিন্তু হারিকেনের টিমটিমে আলোয় লোকটার মুখ মলিন হয়ে উঠল। দোকানে সবাই মনোযোগ দিয়ে লোকটির কথা শুনতে লাগলো। ঝিরিঝিরি বৃষ্টির মধ্যে অন্ধকার রাস্তা ধরে হেঁটে যাচ্ছে হরিলাল। কাঁধে একখানা কাপড়ের পুটলি আর হাতে সামান্য আলোর একটা টর্চ, যার আলো ধীরে ধীরে কমে আসছিল। হরিলালের চোখে মুখে তখন হতাশার ছাপ স্পষ্ট। হে ভগবান, এ কেমন মুসিবতে ফেললে আমায়। রাস্তাটা ভুল করলাম না তো? যতই রাত বাড়তাছে ধীরে ধীরে রাস্তা যেন ততই অচেনা লাগতাছে। চারিদিক জনমানব শূন্য, কাদামাখা রাস্তা, আর তার পাশেই বড় বড় ঝোপঝাড়।
সঙ্গে বৃষ্টি, সব মিলিয়ে ভয়ঙ্কর পরিবেশ। চারিদিকে অন্ধকার আর নীরবতা হরিলালের অন্তরকে গ্রাস করছিল। একসময় হঠাৎ হরিলালের নাকে ভেসে এলো একটা মাংস পোড়া আর পচা দুর্গন্ধ। হরিলাল চারদিকে তাকালো। বিদ্যুতের আলো চারিদিক আলোকিত করল, কিন্তু হরিলালের চোখ যেন কিছু একটার দিকে আটকে রইল। তার সামনে একটু দূরে পরিত্যক্ত শ্মশান। শ্মশানের ভেতর থেকে তখনও ধীরে ধীরে ধোঁয়া উঠছিল। হয়তো বিকেল বা সন্ধ্যার দিকে কেউ লাশ দাহ করেছিল। এটা তো একটা শ্মশান, কিন্তু আমি যে পথে যাব তাতে তো কোনো শ্মশান থাকার কথা নয়। ঠিক তখনই হঠাৎ বৃষ্টির তীব্রতা আরও বেড়ে গেল। হরিলাল বৃষ্টিতে ভিজতে ভিজতে আশ্রয় খুঁজতে লাগলো। হঠাৎ তখনই তার চোখ পড়ল শ্মশানের পাশেই ছোট্ট একটি চায়ের দোকানে। টিনের চাল, সামনে বাঁশের বেঞ্চ, আর ভেতরে একটা হারিকেন জ্বলছিল। ওই তো একটা চায়ের দোকান, কিন্তু এতক্ষণ তো দোকানটা আমার চোখে পড়েনি। আর তাছাড়া এত রাতে দোকান খোলা, তাও আবার শ্মশানের পাশে। হয়তো আমি একটু বেশি ভাবতেছি। রাতের বেলা লাশ দাহ করতে আসলে তো অনেক জিনিসপত্রই লাগে। এখানে দাঁড়ালে এবার আমার কাপড়গুলো ভিজে যাবে। অনেক কিছু ভেবে শেষমেশ হরিলাল দৌড়ে দোকানের ভেতরে ঢুকল। হারিকেনের হলুদ আলোয় চোখে পড়ল একজন মধ্যবয়সী লোক। লোকটির হাতে একটা ধারালো ছুরি। লোকটি ছুরি হাতে হরিলালের দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে রইলেন। হরিলাল ভয়ে গলার মধ্যে ঢোক গিলে নিল। লোকটি হরিলালকে উদ্দেশ্য করে বললেন, ভয় নেই, এটা দিয়ে আপনাকে মারবো না। অনেক দূর থেকে আইছেন মনে হয়। আসলে আমি পথ ভুল করেছি, এখানে একটু আশ্রয় নিতে এসেছি। বৃষ্টি একটু কমলেই চলে যাব। লোকটা ধীরে হাসল। তার হাসিটা কেমন জানি রহস্যজনক মনে হলো হরিলালের কাছে। বসেন, চা খান। বলছি যে দাদা, ওই বড় রাস্তার মোড়ে যাওয়ার জন্য কোন পথ দিয়ে যেতে হবে? যে পথে আইছেন সে পথেই ফিরে যান, এখন ঠিক রাস্তা পাইবেন। লোকটির কথা হরিলালের কাছে বেশ রহস্যজনক মনে হলো, কিন্তু তার কিছুই করার ছিল না। এই বৃষ্টির রাতে এই দোকানটি তার একমাত্র আশ্রয়স্থল। কিছুটা সময় পার হলে বৃষ্টি খানিকটা কমে এলো। হরিলাল যেন হাঁপ ছেড়ে বাঁচল। সে দ্রুত বাড়ি ফেরার প্রস্তুতি নিল। আমি আসি গো দাদা, আমার আশ্রয় দেওয়ার জন্য ধন্যবাদ। দাঁড়ান, আমার একটা কথা মনে রাখবেন। রাস্তার বাঁ দিক দিয়ে যাইবেন, আর পিছনে কোনো শব্দ শুনলে ভুলেও ফিরে তাকাইবেন না। এমনটা কেন বলতেছেন? বেশি বোঝার চেষ্টা করবেন না, যা বলেছি তা মনে রাখবেন। কথাটি বলার সময় লোকটার চোখ দুটো কেমন যেন অদ্ভুত লাগছিল, যেন সে কোনো বিষয়ে অনেক ভয় পেয়েছে। হরিলাল আর কিছু বলল না। বুকের ভেতর হাজারো ভয় নিয়ে হাঁকছিল সে। দোকানদারের কথাগুলো হরিলালের বারবার কানে বাজছিল। ঝিরিঝিরি করে কুয়াশার মতো বৃষ্টি তখনও পড়ছিল। চারপাশে অন্ধকার। হরিলাল লোকটির কথা মতো বাঁ দিকের সরু রাস্তা ধরে হাঁটছিল। এক পাশে শ্মশান, আরেক পাশে ঝোপঝাড়। মাঝে মাঝে বিদ্যুতের আলো চমকিয়ে খানিক সময়ের জন্য সবকিছু আলোকিত করে ফেলছে। তারপর আবার সবকিছু ডুবে যাচ্ছে গভীর অন্ধকারে। পিছনে কারো হাঁটার শব্দ। মনে হচ্ছিল কেউ কাদার মধ্যে খালি পায়ে হাঁটছে। হরিলালের চোখে মুখে ভয় ফুটে উঠল। সে তার চলার গতি বাড়িয়ে দিল, কিন্তু তাতেও কোনো লাভ হলো না। পিছনের শব্দটাও আরো দ্রুত হয়ে গেল। কিছুক্ষণ পর হরিলাল অনুভব করল শব্দটা একদম তার পেছনে। মনে হচ্ছিল হরিলালের কাঁধের কাছে কেউ শ্বাস নিচ্ছে। হরিলালের গলা শুকিয়ে গেল, তার শ্বাস যেন গলার মধ্যে আটকে গেল। ঠিক তখনই হরিলালের কানের কাছে খুব আস্তে কেউ বলল, "এই, দাঁড়ান।" হরিলালের পুরো শরীর ঠান্ডা হয়ে গেল।
সেই আওয়াজটি মানুষের মতো, কিন্তু কেমন যেন ভাঙা আর কর্কশ। হরিলাল দৌড়াতে চাইল, কিন্তু তার পা যেন ভারী হয়ে গেল। আবার সেই গলা, পেছনে তাকান। হরিলাল এবার সাহস করে পেছনে তাকালো। বজ্রপাতের আলোয় হরিলালের চোখে পড়ল এক ভয়ঙ্কর দৃশ্য। সাদা কাপড়ে মোড়া একটা লম্বা মানুষ দাঁড়িয়ে আছে রাস্তার মাঝে। তার পা মাটির ওপরে ভাসছে। অন্ধকারের মধ্যে শুধু দুটো সাদা ফ্যাকাশে চোখ জ্বলছিল। এমন দৃশ্য দেখে হরিলালের হৃদস্পন্দন যেন বন্ধ হয়ে গেল। আমারে ছেড়ে দাও, আমারে ছেড়ে দাও, কে আছো? বাঁচাও, আমারে বাঁচাও। হরিলাল কোনো কিছু না ভেবে দৌড়াতে লাগলো। সে জীবন বাঁচানোর জন্যে প্রাণপণে ছুটছে, কিন্তু তার পেছন পেছন এই ভয়ঙ্কর আত্মাটিও আসছিল। হঠাৎ পিছন থেকে ঠান্ডা একটা হাত হরিলালের কাঁধে এসে পড়ল। হরিলাল চিৎকার করে দুই চোখ বন্ধ করে ফেলল। তুই দোকানদারের কথা শুনলি না কেন? তারপর তারপর কি হলো? চারিদিক নিস্তব্ধ। লোকটা ধীরে ধীরে মুখ তুললেন। তার চোখ দুটো অদ্ভুত শান্ত। সে আস্তে করে বলল, তারপর যখন আমার জ্ঞান ফিরল, আমি সকালবেলা শ্মশানের পাশের রাস্তায় পড়েছিলাম। দেখলাম গ্রামের কিছু লোক আমারে ঘিরে ধরেছে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর কথা কি জানেন? কি? সেই গ্রামবাসীদের কাছ থেকে জানতে পারলাম যে চায়ের দোকানে আমি আশ্রয় নিয়েছিলাম, ওই দোকানদার নাকি বছর 5 আগেই মারা গিয়েছে। লোকটার কথা শেষ হতেই দোকানের ভেতর একদম নিস্তব্ধ হয়ে গেল। শুধু টিনের চাল থেকে টুক টুক করে পানি পড়ার শব্দ শোনা যাচ্ছিল। বিমল ও কার্তিক দুজনের মুখই ফ্যাকাশে। রঘু কাকাও আর কোনো কথা বলছেন না। হারিকেনের হলুদ আলোয় সবার মুখ কেমন অদ্ভুত লাগছিল। ঠিক তখনই বাইরে বৃষ্টিটা একটু কমে এলো। লোকটা ধীরে ধীরে উঠে দাঁড়ালো। অনেক রাত হয়েছে, এবার যাই। রঘু কাকা কেমন যেন দ্বিধাভরা গলায় বললেন, এই রাতে আবার যাবেন নাকি? লোকটা একটা রহস্যজনক হালকা হাসি দিল। রাতের সব রাস্তা আমার চেনা আছে দাদা। এই কথা বলে সে দোকানের দরজার থেকে হাঁটতে লাগলো। হারিকেনের আলো তার শরীরের ওপর পড়ে লম্বা ছায়া তৈরি করছিল। কার্তিক হঠাৎ নিচের দিকে তাকিয়ে জমে গেল। লোকটার পা উল্টো, গোড়ালি সামনে আর আঙুল পেছনের দিকে। বিমল কাঁপা গলায় বলল, রঘু কাকা দেখছেন ওই লোককে? তার মানে? ধীরে ধীরে সে ঘাড় ঘুরিয়ে সবার দিকে তাকালো। তার চোখ দুটো অস্বাভাবিক ফ্যাকাশে। তারপর ঠোঁট বাঁকিয়ে একটা অদ্ভুত হাসি দিল। সেই হাসিটা মানুষের মতো নয়, কেমন যেন ঠান্ডা আর মৃত। এক মুহূর্তের জন্য দেখা গেল লোকটার পুরো শরীরটা কুয়াশার মতো ঝাপসা হয়ে গেছে। তারপর সে ধীরে ধীরে বৃষ্টির অন্ধকারের মধ্যে হাঁটতে লাগলো।